কিন্তু বর্তমানে এর সঙ্গে যোগ হয়েছে নানা আতঙ্ক আর গুজব। Earnings season of June and September ending companies has finally set off. ফেস ভ্যালু অথবা মার্কেট ভ্যালু যেটি বেশি সেই দরে কিনতে হবে শেয়ার। ট্রেড হচ্ছে মার্কেটে, তাকে আগে জানিয়ে না দিয়ে যেন এই কোম্পানিগুলো ডিলিস্ট না হয়। হিরো, টিটু, তাহের কিংবা মিজান কোন শেয়ার কিনছে, কত পর্যন্ত যাবে, সেটি যেন তাদের মূল আলোচনার বিষয়। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিকের বিশেষ আয়োজন শেয়ার টকে। আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। পতন যেন পিছু ছাড়ছে না, যদিও প্রতি বছর অক্টোবর মাসে কোম্পানিগুলোর কর্পোরেট ঘোষণার কারণে মার্কেট থাকে স্লো, কিন্তু বর্তমানে এর সঙ্গে যোগ হয়েছে নানা আতঙ্ক আর গুজব, যে কারণে ভালো অবস্থায় চলতে থাকা শেয়ার বাজারের বর্তমান অবস্থা আবারও নেমে এসেছে নাজুক পর্যায়ে। পতনের আরেকটি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 164.30 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5119 পয়েন্ট। লেনদেন 675 কোটি কমে সর্বমোট টার্নওভার হয়েছে 2611 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন কমেছে 17,842 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 56টির, কমেছে 326টির এবং অপরিবর্তিত রয়েছে 24টির দর। সূচকের পতনে আবারও তলানিতে নেমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। গেল সপ্তাহে সিএসসি সূচক CASPI 479 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,469 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 69,85,00,000 টাকা। এছাড়া 303 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 41টির, কমেছে 244টির এবং অপরিবর্তিত রয়েছে 18টির দর। 5 ব্যাংকের মার্জার প্রক্রিয়া চলছে। আইপিও ও মিউচুয়াল ফান্ডের আইন চূড়ান্ত করছে কমিশন। সব মিলিয়ে দেশের শেয়ার বাজার ও অর্থনীতির বিশ্লেষণ জানবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে SM তৌফিক ইমরানের কাছ থেকে। DACX ইন্ডেক্স সপ্তাহের ব্যবধানে 3.11% বা 164.3 পয়েন্ট কমে 5119.42 পয়েন্টে নেমে এসেছে। অন দ্য বেসিস অফ অ্যাভারেজ ডেইলি টার্নওভার, মার্কেট 20.5% হ্রাস করে BDT 522 কোটির কাছাকাছি নেমে এসেছে। এই উইকে বেশিরভাগ খাতই নেগেটিভ পারফরমেন্স দেখিয়েছে, তবে জেনারেল ইন্স্যুরেন্স খাতটি 2.35% বৃদ্ধি পেয়েছে। গোয়িং ফরওয়ার্ড, আমরা যদি এই উইকের সিলেক্টেড গেইনার্সের দিকে লক্ষ্য করি, সেখানে ছিল ICB ইসলামী ব্যাংক লিমিটেড, Simtex Industries PLC and Progati Life Insurance PLC. And সিলেক্টেড লুজার্সের দিকে যদি লক্ষ্য করি, সেখানে ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, খান ব্রাদার্স, PP Woven Bag Industries লিমিটেড এবং ফাস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। আমরা টপ ট্রেডেড শেয়ারসের দিকে লক্ষ্য করলে, দ্য টপ মোস্ট ট্রেডেড শেয়ার অফ দিস উইক ওয়াজ ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, যা 6.8% বৃদ্ধি পেয়েছে উইক ওভার উইক। ওরিয়ন ইনফিউশন 6.7% and followed by CVO Petrochemical Limited, যা 13.4% হ্রাস করেছে উইক ওভার উইক। সেক্টর ভিত্তিক দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখব অ্যাভারেজ ডেইলি টার্নওভারের দিক থেকে লার্জেস্ট টপ মোস্ট ট্রেডেড সেক্টর ছিল জেনারেল ইন্স্যুরেন্স, ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল। টু বিগিন উইথ, এই উইকের one of the top news was the 5 bank merger talks, যেখানে আমরা দেখেছি গত উইকটা ইনভেস্টর সেন্টিমেন্ট কিছুটা ডিটেরিয়েটেড ছিল amid growing concerns over the fate of general shareholders. However, এই উইকে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে ক্লারিফিকেশন এসেছে that no decision had been made that would undermine investor interest, যেটা এই উইকের মার্কেট সেন্টিমেন্টকে কিছুটা শেপ আপ করেছে, followed by BSEC finalization of earlier drafted rules, especially on the front of mutual fund and IPO. And এছাড়া earnings season of June and September ending companies has finally set off, যেখানে earnings performance রিলেটিভ কোম্পানিগুলোতে মার্কেট প্রাইসিং লক্ষ্য করা গিয়েছে। 5 ব্যাংকের একীভূত করার কাজ চলছে। এসব ব্যাংকগুলোকে ধ্বংস করার পেছনে অবশ্য পরিচালকরা এবং ম্যানেজমেন্ট দায়ী, কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা পাচ্ছেন শাস্তি। তাই বিনিয়োগকারীদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যদি একীভূত করা হয়, তাহলে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ফেস ভ্যালু অথবা মার্কেট ভ্যালু যেটি বেশি সেই দরে কিনতে হবে
শেয়ার। এছাড়া বিএসইসির অনুমোদন ছাড়া ব্যাংকগুলোকে করা যাবে না তালিকাচ্যুত। বিস্তারিত জানবো কমিশনের মুখপাত্রের কাছে। যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 এইটা করে যে যে ব্যাংকগুলো দুর্বল অবস্থায় রয়েছে সেই ব্যাংকগুলোকে রিজলভ করার জন্য এই অধ্যাদেশটা জারি করা হয়েছে। এই অধ্যাদেশে বাংলাদেশ ব্যাংকে এই ব্যাংকগুলোকে রিজলভ করার জন্য, রেজুলেশনে নিয়ে আসার জন্য এটা ক্ষমতাবান করা হয়েছে। তারপরেও যে 5টা ব্যাংক একীভূত করে যে ব্যাংক রেজুলেশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 23শে সেপ্টেম্বরে একটা চিঠি গভর্নর মহোদয়ের বরাবর গভর্নর স্যারকে উদ্দেশ্য করে আমরা বলেছি যে আমাদের বিষয়গুলো যেন, বিনিয়োগকারীর বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। তার মধ্যে আমরা বলেছি যে বুক ভ্যালুতে চিন্তা করলে হবে না বিষয়টা, এইটা যেন সেল কনসিডারেশনে বিবেচনা করা হয় বিনিয়োগকারীর স্বার্থ। কারণ 5টা ব্যাংক একীভূত করা হচ্ছে, ব্যাংকগুলো কিন্তু নাই হয়ে যাচ্ছে না, ভিন্ন নামে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে আসছে, কিন্তু তার ক্লায়েন্ট থেকে যাবে, তার ব্রাঞ্চগুলো থেকে যাবে, তার এমপ্লয়িজরা থেকে যাবে, তার ব্যাংকিং সিস্টেম থেকে যাবে, এভরিথিং থাকবে। সাধারণ বিনিয়োগকারী কেন থাকবে না? আমরা এটাও বলেছি যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025-এর 77 ধারায় দায়ী ব্যক্তি কারা তারা বলা হয়েছে। এখন যারা দায়ী তারা ব্যতীত যারা সাধারণ বিনিয়োগকারী তারা কোনোভাবেই দায়ী নয়। যেহেতু অধ্যাদেশেই বলা হয়েছে এই ব্যক্তিগুলো দায়ী, তাহলে দায়ী যেহেতু চিহ্নিতই করা হয়েছে, কারা দায়ী হবে? দায়ী ব্যক্তি বাদে যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছে তাদেরকে যেন তাদের স্বার্থটা দেখা হয়, এই রিকোয়েস্ট আমরা করেছি। অন্যান্যের মধ্যে এই কথাও বলেছি যে এই সিকিউরিটিজ গুলোর তো একটা বাজার মূল্য রয়েছে এবং তার ফেস ভ্যালু রয়েছে, এই দুইটার মধ্যে যেটা বেশি, ন্যূনতম অতটুকুন স্বার্থ যেন বিবেচনা করা হয় এই মার্জারের ক্ষেত্রে। তার স্বার্থকে এই বাজার মূল্য অথবা ফেস ভ্যালু এই দুইটার মধ্যে যেটা বেশি হবে, এটা ন্যূনতম মানে কম পক্ষে ওই স্বার্থটুকুন বিবেচনা করে মার্জারের যে রেশিও এইটা চিন্তা করার জন্য আমরা বলেছি। আর একটা বলেছি যদি ডিলিস্ট করতে হয় তাহলে আগেই কিন্তু জানিয়ে দিতে হবে যে ইনভেস্টরের ইন্টারেস্টটা কি, সে কতটুকুন ইন্টারেস্ট পাচ্ছে সেটা জানিয়ে যেন এই কোম্পানিগুলোকে ডিলিস্ট করা হয় বাজার থেকে। আমরা কিন্তু এটা বলেছি, কারণ বিনিয়োগকারীকে আগে আপনি জানিয়ে দিবেন, এটা তো ট্রেডেবল সিকিউরিটিজ, ট্রেড হচ্ছে মার্কেটে, তাকে ডিসক্লোজার না দিয়ে, তাকে আগে জানিয়ে না দিয়ে যেন এই এই কোম্পানিগুলো ডিলিস্ট না হয়, এটা আমরা জানিয়েছি। এটা আমাদের অনুরোধ। এখন এই বিষয়গুলো সরকার, বাংলাদেশ ব্যাংক বিবেচনায় নিয়ে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি। দর্শক, শেয়ার বাজারে কারসাজি করা শেয়ারের সংখ্যা খুব বেশি নয়, এগুলোর নামও বিনিয়োগকারীদের অনেকটা মুখস্থ। কারা এসব শেয়ারে কারসাজি করেন তাদের নামও জানেন সবাই। অনেকে শাস্তির আওতায় আসলেও এখন আর নামে নয় বরং বেনামে করা হচ্ছে শেয়ার কারসাজি। বিশেষজ্ঞরা বলছেন চিহ্নিত শেয়ারগুলো স্পট মার্কেটে পাঠিয়ে দিলে বন্ধ হবে কারসাজি। এক্ষেত্রে কি বলছে কমিশন, চলুন শুনে আসি। স্পট মানে কি? স্পট বল মানে আমার টোটাল মার্কেটটাই স্পট। ওকে, সেটেলমেন্ট সাইকেলটা কম বেশি হইতে পারে। আর একটা হলো যে আপনার এই এই যে সিকিউরিটিজ কিনলেন এটার এই মানে সেটেলমেন্টটা কিভাবে হবে? এটা কি ক্যাশ ক্যাশ দিয়ে আমাকে করতে হবে, নাকি আমি যেটা বিক্রি করেছি বিক্রির টাকাকেও এখানে ইউজ করতে পারবো? কারণ ওটা তো আমি T+2-তে পাবো, কিন্তু আমি আজকে বিক্রি করেছি ওই টাকাই কিনতে পারা, যেটা নেটিং বলি আমরা আর কি, সেইগুলো অ্যালাউড আছে। আর রেকর্ড ডেটের আগে যে 2 দিন ট্রেড, ওইখানে এটা অ্যালাউ নাই। এটাই হলো ব্যবধান। হুম। এখন যারা প্রফেশনাল তারা কি চাচ্ছে, এটা হলো তাদের বক্তব্য বলতে হবে যে আমরা আসলে কি চাই। আমরা কি চাই এই সিকিউরিটিজ গুলো ট্রেড করলে এটা সেটেলমেন্ট T+1 হবে, নাকি সেটেলমেন্ট T+2 হবে? আর এই সিকিউরিটিজ কেনার জন্য সে মার্জিন লোন পাবে না, অথবা বিক্রিকৃত টাকা যেটা রিয়ালাইজ না হওয়া পর্যন্ত সে এটা ব্যবহার করতে পারবে না, এই ধরনের সিদ্ধান্ত তাদের দিতে হবে। এই এই ধরনের একটা অর্ডার 2010 সালের 5 ডিসেম্বরে
দেওয়া হয়েছিল, সেই একটা কালো অর্ডার যেটাকে বলা হয় ব্ল্যাক অর্ডার, সেটার পরে কিন্তু মার্কেট ধস হয়েছিল। বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে, কারণ আমরা মার্কেট এক্সপার্ট হিসেবে এমন কিছু বলবো না যেটা নর্মসের বাইরে চলে যায়। যেই কোম্পানিগুলোতে শেয়ার কারসাজি হয় বা ইনসাইডার ট্রেডিং হয়, এটা কিন্তু আমাদের একটা সার্ভিল্যান্স সিস্টেম রয়েছে। সার্ভিল্যান্স সিস্টেমে আপনার এইটা আমরা চেক ব্যাক করি, যদি এইখানে ইনসাইডার ট্রেডিং থাকে অথবা মার্কেট ম্যানিপুলেশন যেটা আমরা বলি, যেটাকে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, সেটা সার্কুলার ট্রেডিং হতে পারে, সংঘবদ্ধ ট্রেডিং এর মাধ্যমে কোনো সিকিউরিটিজের দাম বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করা, সেই বিষয়গুলো আমাদের সার্ভিল্যান্স দেখছে। এবং এইখানে যদি এই ধরনের কোনো মার্কেট ম্যানিপুলেশন বা ইনসাইডার ট্রেডিং এর বিষয়গুলো পাওয়া যায়, কমিশন তাৎক্ষণিকভাবে এটা ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে ব্যবস্থা গ্রহণ করবে। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। পুঁজিবাজারের একটি চিরাচরিত সত্য হচ্ছে, কারসাজি চক্র কখনো সাধারণ বিনিয়োগকারী খুঁজে না, বরং লোভী বিনিয়োগকারীরাই সেই চক্রকে খুঁজে বেড়ায়। হিরু, টিটু, তাহের কিংবা মিজান কোন শেয়ার কিনছে, কত পর্যন্ত যাবে, সেটি যেন তাদের মূল আলোচনার বিষয়। তাই তো অনেকে বলেন পুঁজিবাজার জিরো সাম গেমের বাজার, সহজে এক কথায় যাকে জুয়া বলা হয়। তবে এ অবস্থা থেকে বের হওয়ার পরামর্শ দিচ্ছে কমিশন। আমাদের মার্কেটটা, এই বর্তমান কমিশন একটা লেভেল প্লেইং মার্কেট করতে চাচ্ছে, এবং এইখানে সবার জন্য সমান। অর্থাৎ এইখানে আপনারা বিনিয়োগ অর্থাৎ যদি আপনারা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস না করেন অথবা আপনারা এই ইনসাইডার ট্রেডিং ইত্যাদির সাথে যুক্ত না হন, তাহলে কোনো ওই যে ইনকোয়ারি ইনভেস্টিগেশন নিয়ে আপনারা ভয় পাবেন না। কারণ আপনি সাধারণ বিনিয়োগকারী, আপনারা বিনিয়োগ করেছেন, সেখানে লাভ লস এটা আপনার হতে পারে। এই আপনি যদি ইনসাইডার ট্রেডিং না করেন, আপনি যদি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস না করেন, ইনকোয়ারিতে আপনাদের প্যানিক হওয়ার কোনো বিষয় নাই। এটা কিন্তু ডিসিপ্লিন আনার জন্য, মার্কেটটাকে ট্রু ফেয়ার লেভেল প্লেইং করার জন্যই এটা করা হয়। আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী, ইনকোয়ারিতে আপনাদের ভয়ের কোনো কারণ নাই। আর একটা বিষয় আমি বলবো যে আপনারা যখন বিনিয়োগ করেন, তখন অবশ্যই আপনারা যেই সিকিউরিটিসটা বিনিয়োগ করতে যাচ্ছেন তার ফান্ডামেন্টাল গুলো দেখে নেবেন। কোম্পানিটা কি নিয়মিত ডিভিডেন্ড দেয়, কোম্পানির ন্যাব কত, ইপিএস কত, কোম্পানির ম্যানেজমেন্টে কারা রয়েছেন, বোর্ডে কারা রয়েছেন, তাদের অন্য কোম্পানিগুলোর অবস্থা কি, ইত্যাদি বিষয় দেখে। আর একটা হলো যে কোম্পানিগুলোর নিট অ্যাসেট ভ্যালু নেগেটিভ, কোম্পানিটা বন্ধ রয়েছে, কোম্পানিগুলো আহ, আহ, কখনোই ডিভিডেন্ড দিচ্ছে না, গুজবে এই শেয়ারের দাম বাড়বে, এই ধরনের গুজবে আপনার বিনিয়োগ করবেন না। এর আগেও বোধহয় একটা ইন্টারভিউতে আপনাদের বলেছি যে আমরা একটা মোবাইল ফোন কিনতে গেলে আমি এক্সপার্ট এক বন্ধুকে নিয়ে যাই যে এটার ক্যামেরা কত মেগাপিক্সেল, এটার ব্যাটারি কত এম্পিয়ার, বিভিন্ন কিছু আমরা জেনে নেই যে এইখানের এআই আছে কিনা। তাহলে আমি যে এই সিকিউরিটিজে বিনিয়োগ করব, গুজবে কেন করব ভাই? আমি একটু নিজেই একটু বোঝার চেষ্টা করি, তাই না? ফান্ডামেন্টাল গুলো আমরা দেখি, দেখে যেন আমরা বিনিয়োগ করি। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার রয়েছে পতনের ধারায়। অন্যদিকে পতন থেকে বের হয়ে উত্থানের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। গেল 5 দিনে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক 1.56% বেড়ে দাঁড়িয়েছে 46,191 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.70% বেড়ে দাঁড়িয়েছে 6,664 পয়েন্ট। ব্যাপক পতনে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.77% কমে দাঁড়িয়েছে 9,355 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 1.69% কমে দাঁড়িয়েছে 23,831 পয়েন্ট। দর্শক, মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 1.05% কমে দাঁড়িয়েছে 47,582 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সেই কম্পোজিট 1.47% কমে দাঁড়িয়েছে 3,800
40 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 1.76% বেড়ে দাঁড়িয়েছে 83,952 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.43% বেড়ে দাঁড়িয়েছে 1,64,445 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের এই সপ্তাহের পর্ব আজকে এই পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।